স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। দক্ষিণ আফ্রিকায় খুনের শিকার হলেন দুই বাংলাদেশি প্রবাসী। রোববার দুর্বৃত্তের গুলিতে নিহত হন নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ মহিন উদ্দিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী। প্রবাসীদের ধারণা কোনো ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে নয়, পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে হত্যাকাণ্ড। এই ঘটনায় শোকাহত প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা। পাশাপাশি বিদেশের মাটিতে এমন হত্যাকাণ্ডে বাঙালি কমিউনিটিতে ছড়িয়েছে আতঙ্ক। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। এভাবে আগ থেকে ওত পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর মুহুর্মুহু গুলিতে শরীর জাজরা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মহিন এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তারের। জোহানেসবার্গের মালবেন জুলিস স্ট্রিটে নিজের কেনা দোতলা ভবনের নিচতলায় ব্যবসা পরিচালনা করতেন নোয়াখালীর বাসিন্দা মহিন, আর দোতলা ছিল তাদের বাস। ঘটনার আগের দিন পরিবার নিয়ে ঘুরতে বের হন মহিন উদ্দিন। পরদিন স্থানীয় সময় রাত 9:30টার দিকে বাড়ি ফিরেন তিনি। আগে থেকে গেটে অবস্থান নিয়েছিল দুর্বৃত্তরা। গাড়ি থেকে নামার পরেই মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। 2-3টা কালা দাঁড়া ছিল, মইনের মনটামে যাইয়া গেটের তালা খুলতেছে। তালা খুলবার আগে দিয়ে এরা গুলি লইয়া দেখলাম যে ঠাস ঠাস মারা শুরু। গুলির মানে খোসা যেটি এটি গুলি দেখলাম যে 11টা বুলেট মারছে। গাড়িতে ছিল তাদের দুই শিশু সন্তান রুহি, মিনহা এবং শিশুদের খালু আলম। মহিন ও তার স্ত্রীকে উপর্যুপরি গুলি করলেও বাকিদের গায়ে কোনো রকমের আঘাত করেনি সন্ত্রাসীরা। হয়নি কোনো লুটপাটের ঘটনাও। তাই ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড এটি। পরিকল্পনাভাবে যদি না হইতো তাহলে তো আপনার সুর হইলে বাসায় লয়ে যেত, অথবা আপনার টাকা পয়সা নিত, ফোন নিত। এখন কিচ্ছু নেই নয়। I check Mohammed, then I see he is a wife. Then I check the wife. I do like this. I take out this thing for air. He must get some air. When I see the wife, I hold him like this. He was doing like this only. মহিনের স্ত্রী রুনা আক্তার ছিলেন অন্তঃসত্ত্বা। আগামী 5 মার্চ ছিল তার ডেলিভারির তারিখ। তার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে তাকে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। কমিউনিটি নেতাদের দাবি যে কোনো মূল্যে জড়িতদের খুঁজে বের করতে হবে। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ইনশাল্লাহ আমরা খুব সহসায় খুনিকে বের করব এবং এই দেশের আইন অনুযায়ী তার উপযুক্ত সাজা হবে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকা বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী নুরুল আলম। নুরুল, এই ঘটনায় আর কি তথ্য আপনার হাতে এসেছে একটু জানাবেন কি আমাদের? দেবাশিস, আমি আজকে সারাদিন সেখানে ছিলাম। আমি খবরাখবর নেওয়ার চেষ্টা করেছি, ঘটনার বিস্তারিত জানারও চেষ্টা করেছি। এই ঘটনায় মামলা হয়েছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে। তবে আজকে অর্থাৎ আপনার সাথে যখন কথা বলছি এর আগ মুহূর্ত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এখানকার কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন তারা আজকে বিকালেও কিন্তু বৈঠকে বসেছিলেন। তারা চাচ্ছেন যে যেভাবে হোক এই খুনের মূল মোটিভ যেটি সেটি তারা কিন্তু খুঁজে বের করবেন। এমনকি এটির মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত সেটির সাথে তারা লেগে বেঁধে থাকবেন, তেমনটি কিন্তু কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও মহিনের এখানে আপন 2 ভাই রয়েছে, তাদের চাচাতো ভাই রয়েছে। তারা আসলে খুনের ঘটনা সম্পর্কে খুব বেশি ভালোভাবে বলতে পারছেন না। তবে খুনের যে চিত্র, সে চিত্র দেখে তারা কিন্তু বলছেন যে এটি একটি পরিকল্পিত খুন। আপনি জানেন যে দক্ষিণ আফ্রিকা একটি অপরাধ প্রবণ দেশ। এখানে প্রতিনিয়তই মানুষজন এখানে বিভিন্ন গুম খুনের শিকার হন, আর ছিনতাই, ডাকাতি এগুলা তো নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এই ঘটনার সাথে তেমনটার কোনো কিছুর মিল নেই। আপনি নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে দেখেছেন, হত্যাকারী আগে থেকে সেখানে দাঁড়িয়ে ছিল। এরা যখন বাসার গেটে গেল বাসা ওঠার জন্য, ঠিক তখনই তাদেরকে উপর্যুপরি গুলি করলো, মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে সে কিন্তু চলে গেছে। এই দিক থেকে মোটামুটি সবাই কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন, প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছেন, তারা নিশ্চিত যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাট এই পরিকল্পনা কে করলো, কারা বা এই ঘটনার সাথে জড়িত সেটি জানার জন্য কিন্তু যে মামলা দায়ের হয়েছে সে মামলাতে লড়বেন বলে কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন। দূতাবাস থেকে যদিও এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। অবশ্য অনেকে কিন্তু আর্জি রেখেছেন দূতাবাস যাতে এই ঘটনায়
এই প্রবাসী পরিবারের পাশে থাকে এবং এই মামলার সঠিক একটি তদন্ত যাতে হয়, আসামিরা যাতে গ্রেফতার হয় সেক্ষেত্রে দূতাবাস সহায়তা করে, সে দাবি কিন্তু কমিউনিটি সংগঠনগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু তারা কিন্তু বলছেন। দেবাশিস, আরেকটা ঘটনার কথা বলি। আসলে ঠিক যখনই আপনার সাথে এই বিষয়ে কথা বলছি, কিছুক্ষণ আগে খবর পেলাম কালকে রাত 9:30টার দিকে ঘটলো এই দম্পতি হত্যার ঘটনা। ঠিক একই দিন ওদিন রাত আনুমানিক 1টা-2টার দিকে জোহানেসবার্গ থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরের একটি লোকেশনে সেখানে মনিরুল ইসলাম নামে আরেক বাংলাদেশী কিন্তু খুনের শিকার হয়েছেন। মধ্যরাতে তার দোকান ভেঙে কিন্তু ডাকাত দল তার দোকানে প্রবেশ করে, এমনকি সেখানে তার কাছে যখন নগদ টাকা পয়সা চায়, এক্ষেত্রে সে হয়তো ঠিকঠাক দিতে পারেনি, তাদের চাহিদা তো পূরণ করতে পারেনি, ঠিক তখনই তাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে তার বাড়ি দিনাজপুরে। আসলে সবকিছু মিলিয়ে কমিউনিটির কিন্তু একটু দারুণ আতঙ্ক কাজ করছে, মানুষজন খুবই শঙ্কিত। এইসব ঘটনা থেকে মানুষজন আসলে কবে বেরিয়ে আসতে পারবে বা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, এটির কোনো নিশ্চয়তা কিন্তু নেই দেবাশিস। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন 3 বাংলাদেশি। রোববার স্থানীয় সময় রাতে সেলাঙ্গার রাজ্যের একটি হিল ট্র্যাকে হয় এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে 2 জন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের বাসিন্দা, একজন শহীদ মিয়ার পুত্র মোহাম্মদ কামরুল হোসেন ও আরেকজন হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ দুলাল মিয়া। জানা গেছে জীবিকার তাগিদে কলিং ভিসায় সম্প্রতি দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তারা, তবে এখনও অজানা আরেকজনের পরিচয়। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের জন্য কাজাং হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে মরদেহগুলো। তদন্তের স্বার্থে দুর্ঘটনার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগের অনুরোধও জানিয়েছে রাজ্যের বাসিন্দাদের কাছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রবাস স্কিমের প্রচারণা সভা। রোববার বাংলাদেশ হাই কমিশন ও এনবিএল মানি ট্রান্সফারের উদ্যোগে এনবিএল মানি ট্রান্সফারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন স্লোগানে আয়োজিত হয় সভাটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় প্রবাস স্কিমের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন তিনি। জানান, দীর্ঘমেয়াদে এই স্কিমের মাধ্যমে উপকৃত হবেন প্রবাসীরা। স্কিমে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট মেয়াদ শেষে পাবেন মাসিক পেনশন। পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠাতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিএল মানি ট্রান্সফারের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী হায়দার মর্তুজা। সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শামীম উদ্দিনের নামের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন হাই কমিশনের কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। মালয়েশিয়ায় যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের রাজধানী ভিয়েনায় উদ্বোধন হলো হালাল খাবারের রেস্তোরাঁ মাঞ্চসের। প্রতিষ্ঠানের মালিক মাহমুদুর রহমান নয়ন জানান, রেস্তোরাঁটির মূল আকর্ষণ পেরি পেরি চিকেন, তবে চাইনিজ সহ অন্যান্য কুইজিনের খাবারও পাওয়া যাবে রেস্তোরাঁটিতে। হালাল ও সুস্বাদু খাবারের স্বাদ পেতে প্রবাসী বাংলাদেশিদের মাঞ্চসে আসতে অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসুলার এস ক্রাফ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবিন মোহাম্মদ আলী এবং অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি কবির আহমেদ, পিপলস পার্টি অস্ট্রিয়ার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। ফ্রান্সে ফরাসি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান খুললেন প্রবাসীরা। পাঠশালা নামের প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভার শুরুতেই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অতিথিদের ধারণা দেন চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়েস। বলেন, ফ্রান্সে নিয়মিত হওয়া থেকে শুরু করে জাতীয়তা অর্জন সহ সব ক্ষেত্রেই এখন ফরাসি ভাষা পড়া ও লেখার বাধ্যতামূলক আইন জারি করা হচ্ছে। দেশটিতে বসবাস করতে হলে ফরাসি ভাষার কোনো বিকল্প নেই। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে পাঠশালা, আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি পাঠশালার কার্যক্রম সামনে এগিয়ে নিতে উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা চান। আয়োজনে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী সহ নানা স্তরের মানুষ। চট্টগ্রামে হোটেল কক্ষে মিলেছে পোল্যান্ডের এক নাগরিকের মরদেহ। নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলের 905 নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করায় রেজিস্ট্রারে তার নাম লেখা চেসলো মাইকেল জেরবা। 58 বছর বয়সী ওই নাগরিক সিইপি জেটের ক্যান পার্ক গার্মেন্টসে চাকরি করতেন। সকাল থেকে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। মাথায় এবং শরীরের কিছু চিহ্ন থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে সিআইডি টিম। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবারের মতো একটি মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এরপর থেকেই সেখানে বেড়েছে দর্শনার্থীদের ঢল। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গেল শুক্রবার দৃষ্টিনন্দন মন্দিরটি খুলে দেওয়া হয়। এরপর প্রায় 65,000 দর্শনার্থী সেখানে ভিড় করেন। রোববার দেশটিতে ছিল ছুটির দিন। এদিনেও হাজার হাজার দর্শনার্থী
মন্দির প্রাঙ্গণে জড়ো হন। মন্দিরে প্রবেশের জন্য দর্শনার্থীদের সুবিধার্থে আলাদা রাস্তাও তৈরি করেছে আমিরাত সরকার। দেয়া হয়েছে বিশেষ পাস। প্রশাসনের এই ধরনের উদ্যোগ সাধুবাদ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কৃতজ্ঞতা জানানো হয় আরব আমিরাত সরকারের প্রতি। যুক্তরাষ্ট্রে আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ ও বিভিন্ন ধরনের স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার আমেরিকান দূতাবাসের আয়োজনে রাজধানী ইএমকে সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আইওয়া ইউনিভার্সিটির পরিচালক ও অধ্যাপক ট্রিকি মায়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আগ্রহী শিক্ষার্থীদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে আইওয়া স্টেট মূলত সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। এতে স্নাতক ও স্নাতকোত্তর সহ বিভিন্ন ধরনের উচ্চশিক্ষার প্রোগ্রাম রয়েছে। সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের বিনা খরচে আমেরিকার এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বলে জানান তিনি। সেমিনারে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজস্ব বাড়ানো এবং কর ব্যবস্থাপনার সংস্কারের পরামর্শ দিয়েছে আইএমএফ প্রতিনিধি দল। যেসব খাতে কর ছাড় দেওয়া হয়েছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে সফররত আইএমএফ এর প্রতিনিধি দল। $470 কোটি ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এরই মধ্যে 2 কিস্তিতে ঋণের $115 কোটি ছাড় করেছে সংস্থাটি। ঋণের শর্ত হিসেবে রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ব্যবস্থাপনায় সংস্কার সহ বেশ কিছু শর্ত দিয়েছিল সংস্থাটি। রাজস্ব সংক্রান্ত শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করছে প্রতিনিধি দল। এসব বিষয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরীফ। সোমবার রাজধানী ইসলামাবাদে এক আয়োজনে শপথ নেন তিনি। জানান সব খাতে উন্নয়নের মাধ্যমে পাকিস্তানকে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়তে চান। প্রধানমন্ত্রী নির্বাচনে রোববার ভোটাভুটি হয় দেশটির জাতীয় পরিষদে। শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন 201 আইন প্রণেতা। প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই নেতা ওমর আয়ুব খান পান 92 ভোট। প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে জাতীয় পরিষদের 336 সদস্যদের মধ্যে সমর্থন প্রয়োজন হয় অন্তত 169 জনের। গাজায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা চালালো ইসরায়েল। রোববার গাজা সিটি ও দেইর আল বালা শহরে চলে গোলাবর্ষণ। বহু হতাহতের কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনও। তবে দেইর আল বালাতে ত্রাণ সরবরাহকারী একটি ট্রাকে হামলা চালায় সেনারা। সেখানে মানবিক সহায়তা গ্রহণে জড়ো হয়েছিল বহু ফিলিস্তিনি। প্রাণ হারান কমপক্ষে 9 জন। বৃহস্পতিবার রাতে গাজা সিটিতে ত্রাণ সংগ্রাহকদের উপর ভয়াবহ তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। মৃত্যু হয় শতাধিক মানুষের। জাতিসংঘ মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী গাজায় গেল 2 মাসে ত্রাণ সংগ্রহের সময় 16 দফা হামলার শিকার হন ফিলিস্তিনিরা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।